সুবিস্তীর্ণ জমিনের বুকে কেউ যেন কাঁচা হাতে এঁকে দিয়েছে ছোট ছোট আয়তক্ষেত্র। অগভীর আবদ্ধ জলে পূর্ণ এই ক্ষেত্রসমূহ মহেশখালীর লবণ চাষের মাঠ। বাংলাদেশের প্রধান লবণ উৎপাদনকারী অঞ্চলের মধ্যে কক্সবাজারের মহেশখালী অন্যতম। শুকিয়ে যাওয়া শক্ত জমিকে লবণ চাষের উপযোগী করতে প্রথমে অল্প করে নোনা পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হয়। জমিতে সেচ দিতে এখানটায় এখনও সেউতি এবং দোন পদ্ধতির ব্যবহার চোখে পড়ে। সেচের পর মাটি নরম হয়ে এলে মাঠের আগাছা পরিষ্কার ও জমি সমান করে নেওয়া লবণ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লবণ চাষের ক্ষেত্রভূমি বা সল্ট বেড অর্থাৎ লবণ মাঠ তৈরির প্রক্রিয়া বেশ চমৎকার। এটি পুরোপুরি প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। কোদাল বা মই দিয়ে মোটামুটি সমান করে নেওয়ার পর জমিতে রোলার চালানো হয়। এ সময় জমিতে সামান্য নোনা পানি রাখা হয় যেন মাটি নমনীয় থাকে। লবণের মাঠে রোলার চালানো জমি প্রস্তুত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপগুলোর একটি। থকথকে কাদা থেকে জমি একটু শক্ত হতে শুরু করলে রোলার চালানো শুরু হয়। সাধারণত কাঠের গুঁড়ি বা কংক্রিট দিয়ে তৈরি করা হয় এসব রোলার। প্রায় শুকিয়ে যাওয়া নরম মাটিতে শেষবারের মতো রোলার চালিয়ে চূড়ান্ত করা হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য মাটির উপরিভাগকে পাথরের মতো শক্ত এবং আয়নার মতো মসৃণ করা। শুকিয়ে যাওয়া মসৃণ ও শক্ত জমিনের বুকে এখন পলিথিন বিছিয়ে দেওয়ার পালা। একসময় লবণের মাঠে পলিথিনের ব্যবহার হতো না। ২০০০ সালের পর থেকে চাষিরা কালো পলিথিন ব্যবহার শুরু করেন। দ্রুত পানি শুকাতে, লবণ জমাট বাঁধতে এবং ময়লা মুক্ত পরিষ্কার লবণ পেতে এটি দারুণ কার্যকর। খোলা সমুদ্র থেকে খালের মাধ্যমে জোয়ারের পানি জমিয়ে রাখা হয় লবণ ক্ষেতের কাছাকাছি নির্দিষ্ট জলাশয়ে। জলাশয়ে পানি স্থির থাকায় বালু কাদা থিতিয়ে গিয়ে পানি খানিকটা পরিষ্কার হয়ে ওঠে। ভাটায় পানি নেমে গেলে স্লুইস গেটের মাধ্যমে আটকে রাখা পানি প্রয়োজন মতো লবণ মাঠে অর্থাৎ লবণ ক্ষেতে ব্যবহার করা হয়। লবণের ক্ষেতের পাশ দিয়ে সরু খাল তৈরি করা হয়। একে স্থানীয় ভাষায় বলা হয় ড্রেন বা পাইন। খালগুলো লবণ চাষের পুরো প্রক্রিয়াকে বেশ সহজ করে তোলে। জলাশয় থেকে নোনা পানি সরাসরি মাঠে না ছেড়ে এমন চিকন খালের মাধ্যমে প্রতিটি ছোট প্লেটে পৌঁছে দেয়া হয়। জোয়ারের পানি সরাসরি ক্ষেতে ছেড়ে দিয়ে খালগুলো ড্রেনেজ সিস্টেম হিসেবে কাজ করে। লবণের ক্ষেতে এক বেড থেকে অন্য বেডে পানি স্থানান্তরের প্রক্রিয়াটি কৌশলী এবং বিজ্ঞানসম্মত। লবণ চাষিরা একে পর্যায়ক্রমিক পানি বদল বা পানি ধাপ পদ্ধতি বলে থাকেন। এর মূল উদ্দেশ্য পানির ঘনত্ব ধীরে ধীরে বাড়ানো।
পানি যত বেশি সময় রোদে স্থির থাকবে তত বেশি সোডিয়াম ক্লোরাইড বা লবণের দানা তৈরি হবে। প্রথম জমির পানি কিছুটা ঘন হলে তা পরবর্তী জমিতে পাঠানো হয়, যাকে স্থানীয়রা পাকানি বলে। সব শেষে অপেক্ষাকৃত ঘন ও স্বচ্ছ নোনা পানি পলিথিন বিছানো ছোট বেডে নেওয়া হয়। বেডে কালো পলিথিনের ব্যবহার লবণ উৎপাদনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একসময় মাটির ওপর সরাসরি লবণ চাষ করতেন চাষিরা, যাকে বলা হতো মাটি লবণ। বর্তমানে অধিকাংশ চাষি আধুনিক পলিথিন পদ্ধতি বেছে নিয়েছেন। কালো পলিথিন বিছানো থাকলে তা সূর্যের বিকিরণ গ্রহণ করে নিচের পানিকে তাড়াতাড়ি উত্তপ্ত করে। এতে পানি দ্রুত বাষ্পীভূত হয় বলে লবণ জমতেও সময় কম লাগে। মাটিতে চাষ করলে লবণে কাদাবালু মিশিয়ে রং ধূসর বা কালো দেখায়। পলিথিনে উৎপাদিত লবণ হয় ধবধবে সাদা এবং দানাদার। পানি যখন অতিরিক্ত ঘন হয়ে যায় তখন এর উপরিভাগে ছোট ছোট লবণের কণা ভাসতে দেখা যায়। একে লবণের ফুল নামে চেনেন স্থানীয়রা। এই ছোট কণাগুলোই ধীরে ধীরে বড় হয়ে পলিথিনের ওপর জমতে শুরু করে। সাধারণত ৩ থেকে ৫ দিন পানি জমিয়ে রাখলে লবণের আস্তরণ পড়া শুরু হয়। পলিথিনের উপরিভাগ মসৃণ হওয়ায় লবণের দানাগুলো সুন্দর এবং সমানভাবে বিন্যস্ত হতে পারে। দানাগুলো সাধারণত ঘনক আকৃতির হয়। পলিথিনের ওপর এগুলো একে অপরের সাথে লেগে একটি শক্ত স্তরের মতো তৈরি করে। মাটির স্পর্শ না থাকায় জমির লবণ কাচের মতো স্বচ্ছ হয়। পলিথিন থেকে তোলার পর তা দ্রুত শুকিয়েও যায়। লবণ জমার প্রক্রিয়াটি যখন শুরু হয় তখন পানির ওপরের স্তরে লবণের পাতলা একটি আস্তরণ পড়ে। হালকা করে নোনা পানি ছিটিয়ে দিলে সেই আস্তরণ ভেঙে নিচে পড়ে যায় এবং নতুন করে দানা বাঁধতে শুরু করে। এই নতুন পানি থেকে সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে আগে জমে থাকা দানার সাথে যুক্ত হয়, ফলে দানাগুলো আকারে বড় ও ওজনে ভারী হয়। এছাড়া অতিরিক্ত গরমে দানার রং নষ্ট হওয়া থেকেও রক্ষা হয়। পলিথিন বিছানো বেডে লবণ যখন ১ থেকে ১.৫ ইঞ্চি পুরু হয়ে জমাট বাঁধে তখন তা দ্রুত সংগ্রহ করতে শুরু করেন কৃষকরা। সাধারণত দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত লবণ সংগ্রহের কাজ চলে। দানার মান ঠিক রাখতে খানিকটা রসালো অবস্থায় লবণ সংগ্রহ করেন চাষিরা। এতে লবণ এক স্থানে জড়ো করতে সুবিধা হয়। ক্ষেতের মাঝে লবণ সংগ্রহ করে লম্বা সারিবদ্ধভাবে স্তূপ করে রাখাকে স্থানীয় ভাষায় লবণের আইল বলা হয়। এভাবে রাখলে লবণের ভিতরে থাকা অতিরিক্ত তিতা নোনা পানি নিচের দিকে গড়িয়ে যায়। কখনো খালি হাতে, আবার কখনো কাঠ বা বোর্ডের খুরুনির মাধ্যমে আইল করা লবণ জড়ো করে ঢিপি বানান চাষিরা। কয়েক ঘন্টা বা এক রাত এভাবে রেখে দিলে লবণের দানাগুলো একে অপরের সাথে লেগে শক্ত হয়ে ঝরঝরে দানাদার লবণে পরিণত হয়।
লম্বা ও উঁচু করে স্তূপ করলে লবণের উপরের সামান্য অংশ বাতাসের সংস্পর্শে থাকে, তবে ভেতরের বড় অংশটি থাকে একদম পরিষ্কার ও ধবধবে সাদা। পানি কিছুটা ঝরে গেলে শ্রমিকরা তা দাইন বা বাঁশের ঝুড়িতে ভরে বহন করেন। লবণ চাষের অবিচ্ছেদ্য অংশ এই দাইন। এটি সাধারণত ঝুড়ির চেয়ে অনেক বেশি মজবুত এবং দীর্ঘস্থায়ীভাবে তৈরি করা হয়। একবারে ৫০ থেকে ৬০ কেজি ভেজা লবণের ভার সহ্য করতে পারে এই দাইন। প্রচুর পানি আটকে থাকে বলে রসালো লবণ সাধারণ লবণের চেয়ে ওজনে অনেক বেশি ভারী হয়। বেড থেকে দাইনে করে লবণ বয়ে নিয়ে ক্ষেতের একপাশে স্তূপ করে রাখার এই দৃশ্যটি উপকূলীয় লবণ চাষের সবচেয়ে প্রাণবন্ত মুহূর্ত। লবণের বেড থেকে আইল বা পাড় পর্যন্ত যাওয়ার রাস্তাটি খুবই পিচ্ছিল ও কর্দমাক্ত হয়। এখানে চাকাওয়ালা কোনো যান বা ঠেলাগাড়ি চালানো অসম্ভব। একমাত্র মাধ্যম হল দাইন। এতে করে শ্রমিকরা দ্রুত মাঠের লবণ গাদায় বা স্তূপে নিতে পারেন। স্তূপ করার প্রক্রিয়াটি কেবল লবণ জমা করে রাখাই নয়, বরং এটি লবণের গুণগত মান বৃদ্ধির একটি প্রাকৃতিক উপায়। এসব স্তূপ পয়েন্ট থেকে নিয়ে ট্রাক বা নৌকায় লোড করা হয় লবণ। পয়েন্টগুলো লবণতলা নামে খ্যাত। শ্রমিকরা দাইন থেকে লবণ ঢেলে স্তূপটিকে একটি গম্বুজ বা পিরামিডের মতো আকার দেন। কেন এই আকৃতি? এর ফলে হঠাৎ বৃষ্টি হলে পানি লবণের স্তূপের ভেতরে না ঢুকে ওপর দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। লবণ ক্ষেতের শ্রমিকদের জীবন যেমন কঠোর, তাদের খাবারের অভ্যাসও তেমনি সাদামাটা কিন্তু সংগ্রামের গল্পে ঘেরা। লবণের ক্ষেতগুলোতে বড় গাছপালা থাকে না বলে কড়া রোদ মাথায় নিয়ে আর শক্ত জমিনের বুকে আতিথেয়তার আসন পেতে অনাড়ম্বর আয়োজনের মহাভোজ সেরে নেন পরিশ্রমী মানুষগুলো। মাঠে উৎপাদিত লবণ মাপার প্রক্রিয়াটি বেশ বৈচিত্র্যময়। এলাকাভেদে এবং পাইকারদের সাথে লেনদেনের সময় দুই ধরনের মাপের হিসাব চোখে পড়ে। একটি হল প্রচলিত কেজি বা মন হিসেবে মাপ পদ্ধতি এবং অন্যটি হল ঝুড়ি বা দাইন পদ্ধতি। কাঠি পদ্ধতি দাইনে লবণ বহনের হিসাব রাখার প্রাচীন লোকজ হিসাব পদ্ধতি। উপকূলীয় লবণ মাঠে এখনও এটি ব্যাপক প্রচলিত। দাইনে করে লবণ নিয়ে পিচ্ছিল আইল ধরে নৌকায় তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বেশ ঝুঁকিপূর্ণ। শ্রমিকেরা ৪০ থেকে ৬০ কেজি ওজনের লবণের দাইন নিয়ে এই সরু পথ দিয়ে দ্রুততার সাথে যাতায়াত করেন। নভেম্বর থেকে মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম হিসেবে ধরা হয়। এই কয়েক মাসে স্থায়ী শ্রমিকের পাশাপাশি প্রচুর মৌসুমী শ্রমিকের দেখাও মেলে। কষ্টসাধ্য এই কাজে শ্রমিকদের উপার্জন মূলত তাদের পরিশ্রমের উপর নির্ভর করে। দক্ষ শ্রমিকের মজুরি প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হয়। মাঠের ভেতরের নালা বা খাল দিয়ে ছোট ছোট নৌকায় লবণ পরিবহন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও সাশ্রয়ী একটি পদ্ধতি। মহেশখালীর মতো নিচু এলাকার মাঠগুলোয় যেখানে রাস্তাঘাট কম, সেখানে ছোট নৌকাই প্রধান ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে।
এই ছোট নৌকা একবারে ২০ থেকে ৫০ মণ লবণ বহন করতে পারে, যা ১০ থেকে ১৫ জন শ্রমিকের কাজ এক নিমেষেই করে ফেলে। মহেশখালীতে উৎপাদিত কাঁচা লবণ নৌপথে দেশের বিভিন্ন প্রান্তের লবণ মিল বা পরিশোধনাগারগুলোতে পাঠানো হয়। নোনতা পানির পিচ্ছিল পথ বেয়ে ডাইন ভর্তি লবণ নিয়ে দ্রুত যাতায়াত জীবনযুদ্ধের অগ্রগামী সৈনিকদের। সমুদ্র নদীপথ সাশ্রয়ী হওয়ায় বড় বড় কার্গো বোট বা ইঞ্জিন চালিত নৌকায় করে এখানকার লবণ পৌঁছে যায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা, খুলনা, ঝালকাঠি, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন লবণ মিলে। বেলা গড়ালে লবণ শ্রমিকেরা হালকা পাতলা নাস্তা খাওয়া ও আড্ডার ছলে নিজেদেরকে একটু ঝালিয়ে নেন। তুমি কার লাগিয়া গাতর সখী বকুল ফুলের মালা, নিশিরাতে কুঞ্জ বনে, নিশিরাতে কুঞ্জ বনে আসবে কি শ্যাম কালারে, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাতর সখী বকুল ফুলের মালা। মহেশখালীর যেসব সল্ট বেডের পাশ দিয়ে প্রধান সড়ক বা এলজিইডি রোড রয়েছে, সেখানে নৌকার বদলে সরাসরি ট্রাকে লবণ লোড করা হয়। কাঠের তক্তার অস্থায়ী সিঁড়ির ওপর দিয়ে হেঁটে শ্রমিকরা সরাসরি ট্রাকের ভেতরে লবণ ঢেলে দিতে পারেন। সরাসরি মাঠ থেকে ছোট নৌকায় করে আনা লবণ বড় বার্জ বা ট্রলারে স্থানান্তর করা একটি কৌশলগত প্রক্রিয়া। মহেশখালীর বাঁকখালী নদী, মাতারবাড়ি চ্যানেল বা উপকূলীয় মোহনাগুলোতে এই দৃশ্য সবচেয়ে বেশি চোখে পড়ে। একে স্থানীয় ভাষায় লবণ পাল্টানো বা জাহাজ লোডিং বলা হয়। বার্জগুলো সাধারণত নদীর কিনারার একদম কাছে ভেড়ানো থাকে, তাতে ওঠানামার জন্য থাকে একটি লম্বা মজবুত কাঠের তক্তা। ডাইন ভর্তি লবণ নিয়ে ক্ষিপ্রতার সাথে সেই তক্তা বেয়ে বার্জে ওঠে লবণ ঢেলে দিয়ে আবার ফিরে যান শ্রমিকরা। লবণ শ্রমিকদের জীবন নোনা জল আর তপ্ত রোদে গড়া এক অদম্য লড়াইয়ের মহাকাব্য। ইতিহাসের পাতায় স্থান না হলেও এদের হাতের ছোঁয়ায় উৎপাদিত প্রতিটি স্ফটিক আমাদের মনে করিয়ে দেয় শ্রমের চেয়ে পবিত্র এবং লবণের চেয়ে প্রয়োজনীয় আর কিছুই নেই।